আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিশেষ সম্পাদকীয়তে। আমার দেশ সম্পাদকের আজকের বিশেষ সম্পাদকীয়র শিরোনাম নবযাত্রার ১ বছর। চলুন দর্শক জেনে নেওয়া যাক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিশেষ সম্পাদকীয়র আদ্যোপান্ত। সময় কারোর জন্য অপেক্ষা করে না, তার উপর আমাদের মতো প্রবীণত্বে পৌঁছালে মনে হয় সময়ের গতি যেন অনেকটা বেড়ে গেছে। প্রতিটি জন্মদিনে মনের ভেতরে আনন্দের পরিবর্তে যেন বিষাদের সুর বেজে ওঠে। ব্যাপারটা অনেকটা পাহাড়ে ওঠানামার মতো। সময় নিয়ে ধীরে ধীরে চড়াইতে উঠতে হলেও উতরাইয়ের সময় মাধ্যাকর্ষণের টানে গতি বেড়ে যায়। জীবনও অনেকটা ওই রকম। বাল্যকালে ও কৈশোরে স্কুল জীবনের প্রতিটি শ্রেণী কতই না দীর্ঘ মনে হয়, প্রতিটি দিন আনন্দময়। জীবন নিয়ে তখন কত স্বপ্ন বোনা, কলেজ, বিশ্ববিদ্যালয়, কর্মজীবন ইত্যাদি। আর এখন দ্রুত বেগে কেবল অন্তের দিকে ধাবমান। ৬ বছর নির্বাসিত জীবন কাটিয়ে গত বছর ২৮শে সেপ্টেম্বর ফ্যাসিবাদ মুক্ত বিপ্লবোত্তর বাংলাদেশে ফিরে এসেছিলাম। আমার অশীতিপর মা সেই সময় গুরুতর অসুস্থ ছিলেন। একটু ভালো হলে তাকে হাসপাতাল থেকে বাসায় এনে আমার দেশ পুনঃপ্রকাশের কাজে ভয়ানক ব্যস্ত হয়ে পড়েছিলাম। ২০২৪-এর ২২শে ডিসেম্বর আমার দেশের নবযাত্রা শুরু হয়েছিল। মাকে হারালাম এবছর ৬ জুলাই অন্ধকার প্রত্যুষে। দেখতে দেখতে আরও কতগুলো মাস পেরিয়ে আজ আবার ২২শে ডিসেম্বর। ঝরে গেল জীবন থেকে আরও একটি বছর। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনেছিলাম। তিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞান অর্জনের চেষ্টা করতে উপদেশ দিয়েছিলেন। হাদিসটি সহিহ কিংবা দুর্বল সেটা আমি না জানলেও উপদেশটি মান্য করে চলি। সেই অর্থে নতুনভাবে আমার দেশ চালাতে গিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতার ঝুলি আরও সমৃদ্ধ হয়েছে। ১ বছরে সেই অভিজ্ঞতার গল্প আজ পাঠকদের খানিকটা শোনাবো। ২০০৮ সালে আমার দেশের সাংবাদিক এবং তৎকালীন মালিকপক্ষের অনুরোধ ও আগ্রহে মিডিয়ায় আমার যাত্রা শুরু হয়েছিল। মরহুম আতাউস সামাদ, সৈয়দ আবদুল্লাহ আহমেদ, জাহেদ চৌধুরী, এম আবদুল্লাহ এবং সেই সময় কারান্তরীণ মালিক মোসাদ্দেক আলী সম্মিলিতভাবে আমাকে পত্রিকা জগতে আসতে উদ্বুদ্ধ করেছিলেন। আমি প্রথমবারের মতো জেলে গেলে নিরুপদ্রব জীবন থেকে আমাকে পত্রিকা জগতে টেনে আনার জন্য সামাদ ভাই খুব আক্ষেপ করেছিলেন। তিনি আবদালদের বলতেন, পত্রিকা চালাতে না এলে মাহমুদকে পরিবার সমেত হাসিনার এত জুলুম সহ্য করতে হতো না। সামাদ ভাই, পড়ন্ত বেলায় নতুন পেশায় আনার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। মহান আল্লাহ তাআলা যেন আপনাকে বেহেশত নসিব করেন। আমার লেখালেখি অবশ্য শুরু হয়েছিল আমার দেশের সঙ্গে জড়িত হওয়ার বছর দুয়েক আগে থেকেই নয়া দিগন্তে কলাম লেখার মাধ্যমে। যাই হোক, পত্রিকার দায়িত্ব নিয়ে মঈন মাসুদ ফখরুদ্দিন গঙের ভারতীয় ও আওয়ামী কানেকশন এবং বিএনপি ধ্বংসের পরিকল্পনা উদ্ঘাটনকে স্রোতের বিপরীতে গিয়ে অন্যতম সম্পাদকীয় নীতিতে পরিণত করেছিলাম। আমার সেই সময়ের মন্তব্য প্রতিবেদনগুলো পড়লে আমার দেশের তখনকার লড়াইয়ের ধরনটা বুঝতে পারবেন। তারপর ২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করলে একেবারে প্রথম থেকেই তার সরকারের দুর্নীতি, বিচার বিভাগ দলীয়করণ, মানবাধিকার হরণ এবং যাবতীয় অপশাসনের বিরুদ্ধে আমার দেশ সোচ্চার থেকেছে। কোনো বিপদকে তোয়াক্কা করিনি। ফ্যাসিস্ট সরকার মাত্র বছর চারেক আমাদের পত্রিকা চালাতে দিয়েছিল। সেই ৪ বছরের মধ্যেও ২০১০ সালের প্রায় ৬ সপ্তাহের মতো সরকার আমার দেশ বন্ধ করে রেখেছিল। ২০১৩ সালের ১১ই এপ্রিল ছাপাখানা একেবারে স্থায়ীভাবে পুলিশ সিলগালা করে দেওয়ার ফাঁকে আমি বছর খানেকের জন্য প্রথমবারের মতো জেলখানা ঘুরেও এসেছিলাম। জেলে বসে সেই সময়কার জেল জীবন নিয়ে লিখেছিলাম অদ্যাবধি আমার সবচেয়ে পাঠকনন্দিত বই জেল থেকে জেলে। ২০১৩ সাল থেকে ১৬র একেবারে শেষ পর্যন্ত দ্বিতীয় দফার দীর্ঘতর জেল জীবনে লিখেছিলাম ইংরেজি বই দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ মুসলিম বেঙ্গল। ২০১৮ সালে আমি নির্বাসিত জীবনে গেলে বইটি ইংল্যান্ড থেকে প্রকাশিত হয়েছিল। সব ধরনের জুলুম করেও শেখ হাসিনা আমার লেখালেখি কিংবা জবান কোনোটাই বন্ধ করতে পারেনি। ২০১৩ সালের ১১ই এপ্রিল ফ্যাসিস্ট সরকার পত্রিকা বন্ধ করে দেওয়ার সময় আমাদের যে সম্পাদকীয় নীতি ছিল, সেই ফ্যাসিবাদ এবং আগ্রাসন বিরোধী নীতি শতভাগ
অপরিবর্তিত রেখেই আমার সহকর্মীদের সঙ্গে নিয়ে 2024 সালের 22শে ডিসেম্বর আমার দেশ পুনঃপ্রকাশ করেছি। সেই থেকে প্রতিদিন সংবাদ প্রকাশের সময় আমরা নিরপেক্ষ থেকে কেবল সঠিক তথ্য এবং বস্তুনিষ্ঠতার উপর জোর দিয়েছি। বাংলাদেশের অধিকাংশ মিডিয়া কর্পোরেট স্বার্থ সংশ্লিষ্ট হওয়ায় সেগুলো সর্বদা এস্টাবলিশমেন্টকে তোয়াজ করে চলতে অভ্যস্ত। আমি এখানে এস্টাবলিশমেন্ট বলতে সরকার, বিভিন্ন সময়কালে ক্ষমতাবান রাজনৈতিক দল এবং নানা প্রক্রিয়ায় অতুল বিত্ত বৈভবের অধিকারী বড় বিজ্ঞাপনদাতাদের বুঝিয়েছি। শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে আমরা মিডিয়াকে দানব শাসকের পায়ের তলায় বিড়ালের মতো গড়াগড়ি দিতে দেখেছি। সব তথাকথিত পেশাদার সম্পাদকের দল ঘি মাখনের ভাণ্ড হাতে নিয়মিত মহারানীর দরবারে হাজির হতেন। রাহুল রাহার মতো সাংবাদিক নামধারী তেলবাজরা হাসিনার শয়নকক্ষে গিয়ে গানও শোনাতে চাইতেন। তেল প্রদানকারী এবং গ্রহণকারীরা মিলেমিশে তখন কি সুন্দর দিন কাটাইতেন। এসব পত্রিকা তৎকালীন সরকার এবং দিল্লির প্রভুদের নির্দেশে বিরোধী দল এবং ভিন্ন মতের বিরুদ্ধে অবিরাম অসত্য এবং উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা চালিয়েছে। জুলাই বিপ্লবে শেখ হাসিনার অপ্রত্যাশিত পতনের পর এরা কিছুদিন ঘাপটি মেরে থেকে সুযোগ মতো নতুন কর্তাদের সঙ্গে লাইনঘাট করে একে একে রাজনৈতিক মালিকদের কোলে গিয়ে উঠেছে। যেসব পত্রিকায় প্রায় প্রতিদিন বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে অসত্য সংবাদ প্রকাশ করে তাদের চরিত্র হনন করা হতো, সেসব পত্রিকায় এখন হাসিনার আমলের মতোই তেলবাজি চলছে। অবশ্য তেল মাখন গ্রহণকারী ব্যক্তিদের পরিবর্তন হয়েছে। নব্য ক্ষমতাবানরাও তেলপানিতেই তুষ্ট। তেলবাজদের পিচ্ছিল অতীত দেখার সময় তাদের নেই। আমি কখনো ওদের মতো বুদ্ধিমান ছিলাম না, তাই সম্ভাব্য বিপদের পরোয়া না করে আগের মতোই স্বাধীন সাংবাদিকতার চর্চা করে চলেছি। আগামী নির্বাচনে কে বা কারা ক্ষমতায় আসতে পারে এবং আমাদের সেখান থেকে কি কি সুবিধা মিলতে পারে সেই চিন্তা করে সম্পাদকীয় নীতিতে কোনো পরিবর্তন আনিনি। পত্রিকায় শহীদ জিয়া এবং খালেদা জিয়ার অবদানকে সর্বদা যথাযথ শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে প্রকাশ করা হয়েছে। তাই বলে দলদাসের ভূমিকা গ্রহণ করতে আমরা কোনো কালেই সম্মত ছিলাম না। আমার জন্য খুব সহজ ছিল বিএনপির নীতি নির্ধারকদের খুশি করে আমার দেশকে দলীয় পত্রিকা বানিয়ে ফেলা। তাতে নির্বাচনের পর আমার সঙ্গে পুরনো সম্পর্কের সুবাদে বর্তমান তেলবাজদের চেয়ে অনেক বেশি নগদ লাভের সুযোগ ছিল। দেশের অন্যতম সুশীল পত্রিকার জরিপ থেকে জেনেছি যে বিএনপির প্রায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করার প্রবল সম্ভাবনা রয়েছে। আমিও মনে করি জরিপের পূর্বাভাস অনুযায়ী বিজয় একেবারে ভূমিধস না হলেও বিএনপি সরকার গঠন করবে। দুর্ভাগ্যবশত আমি জন্মাবধি একগুঁয়ে। আদর্শ জলাঞ্জলি দিয়ে তেল মারার অভ্যেস কখনো রপ্ত করতে পারিনি। এই জীবন সায়ান্নে পৌঁছে মাথা নোয়ানো আর সম্ভবও হবে না। ফলে আমার এক সময়কার বিএনপির বন্ধুরা আমার উপর বেজায় গোস্সা করেছেন। দলটির পদলেহনকারী বট বাহিনী নাকি দিবারাত্রি আমার পিণ্ডি চটকাচ্ছে। তবে সুবিধার কথা হলো আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় কোনোদিন ছিলাম না, তাই ওইসব মাসোহারা প্রাপ্তদের নিন্দাবাক্য আমার কাছে পৌঁছায় না। ওসমান হাদিকে হত্যার পর আমিও ভারতীয় এবং ফ্যাসিস্ট আততায়ীদের লক্ষ্যবস্তুতে থাকব, সেটা স্বাভাবিক। আশা করছি আমার প্রতি বিএনপি নেতৃত্বের ঘৃণা একেবারে জানে মেরে ফেলার মতো পর্যায়ে পৌঁছায়নি। প্রসঙ্গক্রমে সম্প্রতি শোনা একটি ঘটনার কথা বলি। আমি প্রায় 2 দশক জাতীয়তাবাদী পেশাজীবীদের নেতৃত্ব দিয়েছি। সে সুবাদে সব পেশাজীবীর সঙ্গে আমার যথেষ্ট ঘনিষ্ঠতা রয়েছে। দেশের একজন প্রখ্যাত পেশাজীবীর সঙ্গে এই কয়েকদিন আগে দেখা হলে তিনি বললেন, বিএনপির এক প্রবল প্রভাবশালী নেতা আমার কাছ থেকে তাকে দূরে থাকতে বন্ধুসুলভ পরামর্শ দিয়েছেন। সংবাদটি শুনে আমি বেশ কৌতুক বোধ করেছি। বিএনপির উল্লিখিত নেতাটির উত্থান হয়েছে পেশাজীবী রাজনীতি করে। একসময় তার উপকার করতে গিয়ে দলে সেই ব্যক্তির প্রতিদ্বন্দ্বীদের কাছে আমি বিরাগভাজনও হয়েছিলাম। এটাই বাঙালির আদি চরিত্র, যার গল্প শেরে বাংলা অনেক আগেই করে গেছেন। জানা গল্পের আর পুনরাবৃত্তি না করলাম। আমার বর্তমান অবস্থা বহুলাংশে কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা আমার কৈফিয়তের মতো, যেখানে তিনি লিখেছেন, কেহ বলে তুই জেলে ছিলি ভালো, ফের যেন তুই যাস জেলে। সর্বশক্তিমান আল্লাহ তাআলা যদি আগামী সরকারের জামানায় সেটাই আমার নিয়তি স্থির করে থাকেন, তবে তাই সই।
শহীদ আবু সাইদ, শহীদ শরীফ ওসমান হাদি জীবন দিয়ে আমাদের পথ দেখিয়ে গেছে। আমরা ভয়কে জয় করতে শিখে গেছি। তবে রাজনীতিবিদদের সব হুমকি, ভারত ও আওয়ামীপন্থী প্রভাবশালী বিজ্ঞাপনদাতাদের অসহযোগিতা এবং নিন্দুকের অন্যায় সমালোচনাকে ছাপিয়ে গেছে পাঠকের অপরিসীম ভালোবাসা। পাঠকরা আমাদের ফিরে আসাকে সাদরে গ্রহণ করেছেন। তারা উজাড় করে ভালোবাসার অকৃপণতায় আমাদের সব ধরনের ক্ষতি উসুল করে দিয়েছেন। পুনঃপ্রকাশের বর্ষপূর্তিতে তাই পাঠকদের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা। ভিন্ন প্রসঙ্গে কিছু কথা বলে আমার লেখা শেষ করব। এবারের দফায় পত্রিকা চালাতে এসে এমন এক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে যার জন্য আমি প্রস্তুত ছিলাম না। 2013 সালের এপ্রিলে আমার দেশ বন্ধ হয়ে যাওয়ার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম এখনকার মতো গুরুত্বপূর্ণ ছিল না। তখনও অনলাইন এবং ই পেপার বের করতে হতো, কিন্তু মাল্টিমিডিয়া, বিশেষ করে ইউটিউব এত জনপ্রিয় মাধ্যম হয়ে ওঠেনি। পুরনো সহকর্মীদের নিয়ে পত্রিকা শুরু প্রসঙ্গে প্রাথমিক আলোচনাতেই তারা আমাকে জানিয়েছিলেন এই চ্যালেঞ্জের কথা। বুড়ো বয়সে নতুন প্রযুক্তির কথা শুনে বেশ ঘাবড়েও গিয়েছিলাম। তাছাড়া আমাদের তহবিলেরও প্রচণ্ড সংকট ছিল। ইউটিউবের জন্য উপযুক্ত মনোমুগ্ধকর কন্টেন্ট তৈরিতে যেসব যন্ত্রপাতি কিনতে হয়েছিল তার মূল্য নিতান্ত কম ছিল না। সব মিলিয়ে আমি অপ্রত্যাশিত অতিরিক্ত ব্যয়ে এক প্রকার নিমরাজি ছিলাম। শেষ পর্যন্ত খুবই সীমিত বাজেটের মধ্যে আমাদের স্টুডিও ইত্যাদি নির্মাণ করতে হয়েছিল। পত্রিকা প্রকাশের আগেই যখন প্রথম কন্টেন্ট তৈরি করা হয় তখন আমাদের বসারও জায়গা ছিল না। ইন্টেরিয়রের কাজ চলা অবস্থায় ধুলোবালির মধ্যে নেয়া আমার 5 মিনিটের একটা ইন্টারভিউ ইউটিউবে আপলোড করা হলে 60,000 ভিউ হতে আমরা বেজায় খুশি হয়েছিলাম। 0 সাবস্ক্রাইবারের অপরিচিত চ্যানেলে ওরকম ভিউ হবে আশা করিনি। ইউটিউবে প্রথম যাত্রার 1 মাসের মধ্যে পুনঃপ্রকাশিত আমার দেশের প্রথম দিনের লিড নিউজ ঢাকা অ্যাটাক সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছিল। ইউটিউবে প্রায় 15 মিনিটের কন্টেন্টের ভিউ হয়েছিল 36 লাখ, যে রেকর্ড আজ পর্যন্ত ভাঙা সম্ভব হয়নি। ছাপানো পত্রিকার পাশাপাশি আমার দেশ ফেসবুক এবং ইউটিউব চ্যানেলকেও যে পাঠক এবং দর্শকরা এতটা আপন করে নেবেন সেটা আমাদের সুদূর কল্পনাতেও ছিল না। এখন অনেক শুভানুধ্যায়ী আমাকে প্রায়ই ফোন করে জানান যে তারা প্রতিদিন সকালে নাকি ইউটিউবে আমাদের লিড নিউজ প্রচারের অপেক্ষায় থাকেন। আমাদের গরিবের চ্যানেল প্রায় জনপ্রিয় টেলিভিশনের সমকক্ষ হয়ে উঠেছে। এসব কথা শুনে আমার সেকেলে মনে এক মিশ্র ভাবের উদয় হয়। একদিকে মনে হয় এটা তো আনন্দের সংবাদ, কিন্তু সেকেলে মন বলে ইউটিউব এতটা জনপ্রিয় না হলে আমার ছাপা হওয়ার পত্রিকার সার্কুলেশন হয়তো আরও বাড়ত। সব সম্পাদকেরই বোধহয় নিজের পত্রিকার প্রতি এ দুর্বলতাটুকু থাকে। মোট কথা, যে প্রত্যাশা নিয়ে গত বছর 22শে ডিসেম্বর আমরা পুনঃযাত্রা করেছিলাম তার থেকে অনেক বেশি খোদাতালা এই 1 বছরে দিয়েছেন। আল্লাহ যাকে ইচ্ছা এভাবেই বেহিসাব কল্যাণ প্রদান করেন। এবার বোধহয় আমার অবসরের চিন্তা করা উচিত। দর্শক, আমার দেশের নবযাত্রার 1 বছর পূর্তিতে এই ছিল সম্পাদক মাহমুদুর রহমানের বিশেষ সম্পাদকীয়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।